কেকেআর ম্যানেজমেন্টকেই চেঞ্জ করে দেওয়া উচিত আমার মনে হয়। মানে ম্যানেজমেন্টের একটা বদল হওয়া উচিত। 3খানা প্লেয়ার আছে যাদের অ্যাভারেজ হচ্ছে 50+ আর স্ট্রাইক রেট হচ্ছে 140+। ঠিক আছে, ওকে, 3 জনের নাম হচ্ছে 27 কোটি টাকা কপালেই পেয়েছে হয়তো মনে হচ্ছে। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. ওয়েলকাম টু স্ট্রেট ড্রাইভ পোস্ট ম্যাচ শো। কলকাতা থেকে আজকে ম্যাচ ছিল, কলকাতা ভার্সেস জিটি। তাতে কলকাতা হেরে গেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা খুবই খারাপ। যদিও আশার আলো, যেরকম আমরা প্রি ম্যাচে আলোচনা করেছিলাম যে আজিঙ্কা রাহানে অ্যাজ আ ক্যাপ্টেন হোক বা অ্যাজ আ ব্যাটসম্যান ভরসা দিচ্ছে, কিন্তু বাকিদের অবস্থা তথই বচ। অমিত, কলকাতার ম্যানেজমেন্ট অনেক কিছু সর্ট আউট করতে হবে, অনেক কিছু ভাবতে হবে। কি কি ভাবতে হবে? ফার্স্টে তো একটা ওপেনিং স্লট নিয়ে ভাবতে হবে, যে সেখানে কে খেলবে নারিনের সাথে, পেয়ার করার কে আছে সেইটা ভাবতে হবে। তারপরে ভাবতে হবে যে যারা ফর্মে আছে তাদেরকে যেন ঠিক টাইমে ঠিক জায়গায় নামানো হোক। আঙ্ক্রিস রঘুবংশী যে ভালো খেলছিল তাকে আবার আজকে ডিপোর্ট করলো, নিচে নামালো। নামাতে নামাতে সে 9 নামলো, তারপরেও নেমেছে, সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ হলো। সেটা একটা ভাবনার বিষয়, যেখানে রাসেল অতগুলো বল খেলেও কিছু করতে পারলো না। রাসেলের একটা রিপ্লেসমেন্ট আমার মনে হয় এই মুহূর্তে কেকেআর ম্যানেজমেন্টের নেওয়া উচিত। রহমান পাওয়াল শুধু শুধু নিয়ে থাকে তাহলে তো ঠিক আছে, যদি না রাসেল চোট খায় তবে ততদিন যদি না নামায় তাহলে সেটা আলাদা ব্যাপার, তাহলে রেজাল্টটাও সেরকম ততদিনে নেমেই যাবে। যেটা এখন কেকেআর এর অবস্থা, বাকি কটা ম্যাচ আছে সে কটা যদি সব না জেতে তাহলে হয়তো কতটা উঠতে পারবে সেটা নিয়ে ডাউট আছে। তো ফার্স্ট ওপেনিং স্লট, সেকেন্ড হচ্ছে মিডিল অর্ডারে যারা ভালো রান করছে তাদেরকে খেলানো হোক ঠিক জায়গায়। মানে 1 ডাউন রাহান নামছে, 2 ডাউন আঙ্ক্রিস নামছে, ওটাই ঠিক আছে। খুব ক্লিন সিচুয়েশন বা খুব এমন হলো যে ফার্স্ট উইকেটেই পুরো রানটা শেষ হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। লাস্টের ওভারে 2 বল বাকি যখন নামানোর জায়গায় তখন না নামাতে পারো। বাট একটা ইম্পর্টেন্ট যখন উইকেট পড়ে যাচ্ছে, পাওয়ার প্লে যখন স্টার্ট দিতে পারছে না, পাওয়ার প্লে নিয়ে ভাবতে হবে। পাওয়ার প্লে নিয়ে প্রচুর স্ট্র্যাটেজি করতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। পাওয়ার প্লে স্ট্র্যাটেজি একদম যদি ঠিকঠাক না হয় তাহলে পাওয়ার প্লে যেতে না পারলে ম্যাচ জেতা যাবে না। এটা আমরা আইপিএল এর একদমই এবছর তাই, দেখে খেলা দেখে বুঝতে পারছি। একদম। তারপরে বোলিং নিয়ে খুব একটা ডাউটস নেই, বোলিং ইউনিট খুব ভালো কেকেআর। মঈন আলী ঢুকলে একটু আলাদা হয়, একটু বেটার হয়। স্পেন্সার জনসন না থাকাতেও সেটা বেটার হচ্ছে, কিন্তু বোলিং ইউনিট নিয়ে খুব একটা ডাউট নেই। ফিল্ডিংটা ইমপ্রুভ করতে হবে, যে প্রচুর ক্যাচ ফেলেছে। এত ক্যাচ ফেললে ম্যাচ জেতা যায় না, সেটা তো আমরা দেখেইছি, কথাই একদমই আছে। একদমই একদমই। হুম। তো মানে যাদের উপরে কেকেআর ম্যানেজমেন্ট এত ইনভেস্টমেন্ট করেছে তারা যদি কোন রকম ফল না দিতে পারে তাহলে একটা কড়া সেশন তো হওয়া উচিত তাদের। অবশ্যই। তো আমি তোকে একটাই জাস্ট কুইক একটা প্রশ্ন করবো, যে তোর কি মনে হয় আজকে তুই যে কলকাতা বোলিং ইউনিটের প্রশংসা করলি বা বললি হ্যাঁ ঠিক আছে, তো সেখানে তোর কি মনে হয় আজকে যে কলকাতা বোলিং করে যে 199 রান বোর্ডে উঠেছিল, যেটা গুজরাট তুলেছিল, সেটা কি মাঠ হিসাবে পিচ হিসাবে এক পার ছিল, মানে ঠিক ছিল? মাঠ হিসেবে এক পারি ছিল, ওর রানটা চেজেবেলও ছিল। আচ্ছা। যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে যে ওদের যে রানটা করলো জস বাটলার, হুম, তার শেষের দিকে প্রথম দিকে যদি ক্যাচটা নিয়ে নিত তাহলে হয়তো ওই আরো 20টা রান কম হতে পারত। সেই জায়গাটায় একদম বোলিং কে সাপোর্ট করলো না, ফিল্ডিং ফিল্ডিং সাইড ইজি ইজি ক্যাচ একদম ফেলেছে। সেইটা একদম যদি না হয় তাহলে তো কখনোই একটা বলার হিসেবে স্ট্রেংথ পাবে না, যেখানে ব্যাটসম্যানদের কিছু, বলারদের কিছুই নেই পিচগুলোতে। 200 রান হয়ে যাচ্ছে, 10 রান করে খাওয়াটা কোনো বড় ব্যাপার না। সেখানে যদি একটা ফিল্ডার ইজি ক্যাচ মিস করে তাহলে তো বোলিং ইউনিটকে দোষ দিয়ে কোনো লাভ। একদম। আমি একদমই অমিতের কথার সঙ্গে একমত। বলাররা তো সেরকম কিছু করতে পারে না, এবিডব্লিউ বোল্ড ছাড়া, আদারওয়াইজ বাকিটা তো ফিল্ডারদের উপর ডিপেন্ডেন্ট। সেখানে জোস বাটলার যে আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, সেখানে দাঁড়িয়ে জোস বাটলারের আজকে প্রথমেই দুটো ইজি ক্যাচ, যেখানে একটা একদম ভাইও বারোরার হাতে সেই ক্যাচ ফেলে দিল। তারপরে মানিশ আচ্ছা, পান্ডে আরো একটা মানিশ পান্ডে টাইপ দিয়েছিল, সেটাও হাতে ছিল। মানিশ মানে পান্ডেটা তাও আজকে বলতে পারি যে একটু টাফ ছিল, বাট হ্যাঁ, ভাইবা বাট বারোর যে একটা স্তরে একদমই আজকে ডেটে খেলা চলে গেছে, যে স্তরে আজকে খেলা চলে গেছে, সেখানে মানিশ পান্ডেও যে ক্যাচটা ফেলেছে, হুম সেই ক্যাচটা হুম আজকের দিনে রেগুলার ক্যাচ, মানে ইম্পসিবল এমন ছিল কিছু না। টাফ ক্যাচ ছিল না। হুম। ইম্পসিবল ডেফিনেটলি নয়। তো সেখানে দাঁড়িয়ে বলতে হবে। আর একটা কথা লক্ষ্য করার মতো বিষয়, যেটা অমিত বলছে, যে আঙ্ক্রিস রঘুবংশী অব্দি বলে তারপর থেমে গেল, মানে তারপর ও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে খুব একটা মানে স্বস্তিতে নেই। সৈকত, একদমই ভেঙ্কটেশ না। আইয়ার একটা এত টাকার ইনভেস্টমেন্ট, মানে 22 কোটি টাকা কলকাতা ম্যানেজমেন্ট ভেঙ্কটেশ আইয়ারে ইনভেস্ট করেছে। সেখানে দাঁড়িয়ে ভেঙ্কটেশ আইয়ার মানে টাকার চাপে পড়ে কি এরকম খেলছে, নাকি এবছর ভেঙ্কটেশ আইয়ারের মানে অন্য কোনো সমস্যা না হচ্ছে, না, কি অন্য মনে হয়? কোনো সমস্যা নয়। হ্যাঁ, প্রাইস ট্যাগের অবভিয়াসলি একটা এফেক্ট তো থাকেই। আমরা আগের বছরে দেখেছি মিচেল স্টার্কের মতো প্লেয়ার, এত একটা বিশাল পেডিগ্রির প্লেয়ার, 24 কোটি যখন সে তাকে দিয়ে কেনা হয়, সেও কিন্তু লিগ স্টেজে ওই যে প্রাইসের যে বার্ডেনটা পারফরমেন্স সেটা করতে পারে, কিন্তু হ্যাঁ। এফেক্ট ফিল করতে পারে। আর আজকালকার দিনে সোশ্যাল মিডিয়াতে এত নয়েজ আছে সবকিছু নিয়ে, মানে হুম, একটা ছোটখাটো কিছু নিয়েই যারা মিম বানায় তারা কত কিছু, মানে কত দূরে চলে যায় একটা জিনিস নিয়ে। তো সেখানে একদম একদম একদম। আহ এই জিনিসগুলো মাইন্ডে তো প্লে করেই। এখন প্রত্যেকটা প্লেয়ারই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তাদের চোখে সবকিছুই পড়ে, তারা সবকিছুই দেখে। তারা অ্যাক্টিভলি যদি ইনভলভ নাও থাকে, তারা যদি অ্যাক্টিভলি মানে পার্সোনালি যদি নাও চেক করে, তাদের
যারা আশেপাশে লোকজন রয়েছে তাদের থ্রু দিয়ে অনেক কিছু জানতে পারে। তো আমার তো বিশাল মনে হচ্ছে যে অপশন স্ট্র্যাটেজিটা তাহলে সত্যি, যেটা একটা আমরা ভয় পেয়েছিলাম যে ভেঙ্কটেশ আইয়ারকে এত টাকা দিয়ে নেওয়াটা সত্যি ভুল হয়ে গেল। এটাই অ্যাকচুয়ালি এখন যেন মনে হচ্ছে। এরপরেও কেকেআর টিম ম্যানেজমেন্ট একটা সময় ওকে ক্যাপ্টেন করবে ভাবছি, মানে তাহলে তো মনে হয় আরোই নিতে পারতো না প্রেশারটা, তাই না? তুই যেটা বললি সেটা কিন্তু আমি খুব একটা একসেপ্ট করতে পারলাম না। কারণ দেখ আজকে আইপিএল হচ্ছে একটা মানে বিগেস্ট ক্রিকেট লিগ। তো সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা হবে, সেটা নিয়ে মানুষের মধ্যে হাইপ তৈরি হবে, সেটা প্লেয়াররা জেনেই খেলতে আসে। এবং এই পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট, এই পরিমাণ এন্ডোর্সমেন্ট, এই পরিমাণ টাকা অন্য কোনো লিগ দেয় না। সেখানে দাঁড়িয়ে একটা প্লেয়ার যখন খেলছে, এবং এটা এমন নয় যে সে প্রথম বছর খেলছে, সে এর আগেও খেলেছে, তো তারই প্রেশার সম্পর্কে অবগত থাকার কথা। সেখানে দাঁড়িয়ে তার আজকের এই যে ফেলিওর ভেঙ্কটেশ আইয়ারের, সেটাকে কোনোভাবে এই জিনিসগুলো জাস্টিফাই করতে পারে বলে আমার মনে হয় না। না, কারণ আমি আমরা মানলাম, হ্যাঁ আমি তো পয়েন্টটা মানলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ দেখ সবাই কিন্তু মিচেল স্টার্ক নয়। মিচেল স্টার্ক হ্যাঁ, আগের মিচেল বছর যে স্টার্কের জিনিসটা প্রয়োজনও নেই। করেছে, আগের হ্যাঁ বছর ওই যে প্রাইস ট্যাগে যে গোটা ন্যারেটিভটা ওটা পুরো লাস্টের মানে সেমি কোয়ালিফায়ার আর ফাইনালে যে ও কামালটা দেখিয়ে দিয়েছে, সবাইকে চুপ করিয়ে হুম। দিয়েছে। এই ক্ষমতাটা কিন্তু সবার নেই। না আর মিচেল স্টার্কের একটা এই জিনিস বুঝতে হবে, হ্যাঁ মিচেল স্টার্কের সাথে কম্পারিজন করলে সেটা প্রথমেই তোকে বুঝতে হবে যে ও একটা ইন্টারন্যাশনাল হ্যাঁ ব্র্যান্ড, দুজনের পেডিগ্রি ইন্টারন্যাশনাল আলাদা, প্লেয়ার, ও দুজনের প্রচুর পেডিগ্রি আলাদা। পেডিগ্রিটা প্রচুর আলাদা। অ্যাজ আ ভেঙ্কটেশ আইয়ার আজ পর্যন্ত একবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছিল, তাও ফ্রুটফুল হতে পারি। না সেরকম হতে একটা পারে। প্লেয়ারের পিছনে এত টাকা নিয়ে ইনভেস্ট করাটাই তো একটা বুদ্ধিমানের কাজ। একদম, আমি কেকেআর ম্যানেজমেন্টকেই এক্সাক্ট ব্যাপারটা পয়েন্টিং বলছি। টাইম। আমি কেকেআর ম্যানেজমেন্টকেই এই ব্যাপারটার দায়িত্ব নিতে বলবো, বা এই ব্যাপারটা দায় দেবো, যে হ্যাঁ আজকে এখানে আমি একটা হ্যাঁ প্লেয়ারকে আর ভেঙ্কটেশ আইয়ারকে তো আমার মনে হয় কেকেআর ম্যানেজমেন্টের থেকে বেশি কেউ চেনে না। তারা নিয়ে এসেছে, তারা তাকে হ্যান্ডেল করেছে, তারা তাকে এত বছর খেলাচ্ছে, তো তারা জানে। আর যেখানে দাঁড়িয়ে আজকে কেকেআর ম্যানেজমেন্ট একটা সময় শুভমান গিলকে রিটেন না করে ভেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেছিল। আজকে হ্যাঁ, শ্রেয়াস আইয়ারকে 27 কোটি টাকা না দিয়ে আজকে ভেঙ্কটেশ আইয়ারকে যখন 22 কোটি টাকা দিচ্ছে, তাহলে কেকেআর ম্যানেজমেন্ট সেই প্লেয়ারটাকে নিয়ে কতটা পজিটিভ বা কতটা অপটিমিস্টিক। তো সেখানে দাঁড়িয়ে মানে কেন তার পেছনের কারণটা আমি জানি না, সেটা তো হ্যাঁ, কেকেআর এখানে ম্যানেজমেন্ট এখানে জানে। কিন্তু ভেঙ্কটেশ আইয়ারের কোনো দোষ নেই, কারণ ভেঙ্কটেশ আইয়ার কিন্তু কেকেআর ম্যানেজমেন্টকে বলেনি যে আমার জন্য না তুমি 20 একদম কোটি টাকা দাও। না, আমি ভেঙ্কটেশ একদম আইয়ারের একদম। কথা আমি বলছি না, হ্যাঁ, বাট কিন্তু এখানে আমি কেকেআর কেকেআর ম্যানেজমেন্টের কথা ম্যানেজমেন্টের বলছি। একদম এখানে কেকেআর আমি হচ্ছে ম্যানেজমেন্টের দোষ আমি বলবো। একদমই দোষ কেকেআর ম্যানেজমেন্টের দোষ। এটা কেকেআর ম্যানেজমেন্টকে ভাবতে হবে যে কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে কেনা যায়। যাই হোক হোয়াটএভার। কিন্তু গুজরাট টাইটান্স খেলা শুরু হওয়ার আগেও 1 নম্বরে ছিল, এবং আজকের ম্যাচ জেতার পরে অবভিয়াসলি তারা আজকেও 1 নম্বরে আছে। আজকে আবার জোস বাটলার, সাই সুদর্শন, শুভমান গিল, সেই জিটির তথাকথিত টপ অর্ডার, তারা আজকে আবার পারফর্ম করেছে। সৈকত, মানে জিটি কি কখনো কোল্যাপস করবে না? মানে আমরা কি জিটির খেলায় কখনো অন্য স্ক্রিপ্ট দেখতে পাবো না? আজকে একটা স্ট্যাট দেখাচ্ছিল খেলা চলার মাঝখানে যে আহ, কোন কোন টিমের টপ 3 ওদের টোটাল রানস হুম। কতটা কন্ট্রিবিউশন পার্সেন্টেজ, মানে হ্যাঁ কতটা হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ অফ রানস কন্ট্রিবিউট করেছে জিটি ওদের ক্ষেত্রে টোটাল। হয়তো 70-80% হবে মনে হয়। না না না, জিটি টপে ছিল, বাট জিটির পার্সেন্টেজ ছিল 62% সামথিং। তো আমি বললাম ওদের যে around টপ 70%। 3, ওদের টপ 3 হুম। ওদের গোটা জিটি যা রান করে তার 62% কন্ট্রিবিউট করে। এটা কিন্তু বিশাল, মানে বিশাল ব্যাপার। বিশাল বিশাল। 11টা প্লেয়ারদের মধ্যে 3খানা প্লেয়ার মানে হাফের বেশি রান কন্ট্রিবিউট করছে, ঠিক আছে। আর আমি আরেকটা আমি স্ট্যাট এখানে ছোট্ট দেখলাম, একটা কথা বলবো, তুই বলে নে, আমি একটা ছোট্ট কথা বলবো। আরেকটা স্ট্যাট দেখলাম আমি যে 2022-এর থেকে যা স্ট্যাট দেখা গেছে, 3খানা প্লেয়ার আছে যাদের অ্যাভারেজ হচ্ছে 50 প্লাস আর স্ট্রাইক রেট হচ্ছে 140 প্লাস, ঠিক আছে। ওকে। 3 জনের নাম হচ্ছে, ফার্স্টে শুভমান গিল, সেকেন্ড হচ্ছে সাই সুদর্শন, থার্ড হচ্ছে জস বাটলার। এখন তিনজনই কিন্তু একই টিম। 3 জন এখন একই একদমই। team। তো অবভিয়াসলি তুসি কামাল। আমি এখানেই মানে আমি এটাই মানে এখানেই একটা ম্যানেজমেন্টের ডিফারেন্স, এখানেই একদম ম্যানেজমেন্টের এখানেই ডিফারেন্স। ম্যানেজমেন্টের স্ট্যাটস ডিফারেন্স। একদম স্পিক, স্ট্যাটস কথা বলে। একদম স্ট্যাটস একদম সবকিছু একদম। নয়, বাট স্ট্যাটস কিন্তু আমি ম্যাটার আমি করে। এটাও Stats কথা বলেছিলাম যখন জস বাটলারকে 15 কোটিতে কেনা হয়েছিল, আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে ওকে কিন্তু খুব কম পয়সায় নেওয়া হয়েছে। অবশ্যই জস জর্জ বাটলার বাটলারের ক্যালিবার। স্ট্যাচারের প্লেয়ার যেটা, জস বাটলার বলে বলে সেঞ্চুরি মারতে পারে। আমরা রাজস্থানের হয়ে বিরাট বিরাট ইনিংস দেখেছি। ইভেন আমি রাজস্থান আমি হ্যাঁ, ইভেন এই হ্যাঁ, পডকাস্টেও আমি কিছু কিছু ভিডিওসের শুরুর দিকে আমি নিজে ক্রিটিসাইজ করেছিলাম, আমার মনে আছে যে জস বাটলারকে কেন ফার্স্ট ডাউন খেলানো হচ্ছে, নাম্বার 3 তে কেন খেলানো হচ্ছে, যখন ও একটা ভালো ওপেনিং দিতে পারে। তো সেটা তো আমি রং প্রুভ হয়েছি। জস বাটলার কিন্তু নাম্বার 3 তে এসে ব্যাটিংটাকে আরো স্ট্রং করে দিচ্ছে। কারণ অবশ্যই সাই strong করে সুদর্শন, শুভমান গিল দুজনের মধ্যে কেউই কিন্তু নাম্বার 3 তে খেলার মানে খেলতে পারে, বাট এফিশিয়েন্ট হবে না তো যতটা না জস বাটলার হচ্ছে। জস বাটলার অ্যাকচুয়ালি এতটা এক্সপিরিয়েন্স একজন প্লেয়ার এবং একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, যে হয়তো ওপেনিংটা তার হয়তো ফার্স্ট প্রেফারেন্স,
কিন্তু সেখানে দাঁড়িয়ে সে নিজের ওই জায়গাটাকে স্যাক্রিফাইস করে সে টিমের স্বার্থে হ্যাঁ। টিমের ব্যাটিং অর্ডারকে আরো সলিডিটি প্রোভাইড করছে। হুম। আমি একটা ছোট্ট কথা যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এই যে কিছুদিন আগে কলকাতার কাছে যে ম্যাচে চেন্নাই হেরেছিল, তারপরে আমরা ধোনিকে বলতে শুনেছিলাম যে তারা এরকম ব্যাটসম্যান খেলায় তাদের টিমে যারা প্রপার ব্যাটসম্যান, ঠিক আছে, যারা মানে স্ট্রেট ব্যাটে খেলে বা এই ধরনের বিষয় আর কি। আমি বলবো চেন্নাই নয়, গুজরাট আমার চোখে সেই টিম যারা যারা টপ অর্ডারে প্রপার ব্যাটসম্যান খেলায়, মানে এটাই একটা টিমের আমি মনে করি একটা একদম, সঠিক একদম। ব্যালেন্স, হুম। যেখানে দাঁড়িয়ে ওপরে 3-4টে ব্যাটসম্যান তারা প্রপার ব্যাটসম্যান হবে, যারা প্রয়োজনে 130 স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারে, প্রয়োজনে 170 স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারে, এবং যারা ক্রিকেটিং শট খেলে। সাই সুদর্শন, শুভমান গিল, জোস বাটলার তিনজনই কিন্তু একদম এই ধরনের এই ঘরানার প্লেয়ার যাকে বলে। হ্যাঁ, এবং এরা সব রকম পিচে কিন্তু খেলতে পারবে। সব রকম পিচে খেলতে পারে, এবং এরা কিন্তু খুব একটা স্লগ করে না, ক্রিকেটিং শট খেলে, ঠিক আছে। এরপরে শাহরুখ খান, তেওয়াতিয়া, শেরফান রাদারফোর্ড, রশিদ খান, যারা কিন্তু অতটা প্রপার ব্যাটসম্যান নয় বা অর্থোডক্স ব্যাটসম্যান নয়, যারা স্লগ করতে পারে, যারা রানের টপিকে বাড়াতে পারে। আমি মনে করি গুজরাট টাইটান্সের কাছে যে ব্যাটিং ইউনিট আছে, একটা টিমের যেটা সঠিক ব্লেন্ড হওয়া উচিত, যাতে প্রপার ব্যাটসম্যানও থাকবে এবং হার্ড হিটার্সও থাকবে, তার একটা প্রপার ব্লেন্ড আমি গুজরাট টাইটান্সে দেখতে পাচ্ছি, যার জন্য গুজরাট আজকে 1 নম্বরে আছে। আমি গুজরাটের বোলিং এ আসবো। অমিত, আজকের ডেটে গুজরাটের কাছেই অরেঞ্জ ক্যাপ, গুজরাটের কাছেই পার্পল ক্যাপ। অরেঞ্জ ক্যাপ সাই সুদর্শনের কাছে, পার্পল ক্যাপ প্রসিদ্ধ কৃষ্ণার কাছে। প্রসিদ্ধ কৃষ্ণা নাইট রাইডার্সে খেলতো না? হ্যাঁ, একদমই। আমাদের ছেড়ে যাওয়া অনেক রত্নই আজকে চমকে উঠেছে। কেকেআর থেকে বেরিয়ে গিয়ে প্রসিদ্ধ কৃষ্ণা আজকে পার্পল ক্যাপ হোল্ডার। শুভমন গিলও অরেঞ্জ ক্যাপের এতে আছে। তো সেইগুলোই ম্যান অফ দ্য আমাদের ম্যাচ আজকে। কষ্ট দেয়। আজকে আজকে ভালো। ম্যান অফ দ্য ম্যাচ, ক্যাপ্টেন, সেরম প্লেয়ার গুলোকে কেকেআর না রিটেন করে মানে মেইন বড় প্রডিজি গুলোকেই ছেড়ে দেয়। এটা আমরা শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে এবছর দেখতে পেলাম। ফিল সল্ট যে আগের বছর এরকম ভালো খেললো, কেকেআর ম্যানেজমেন্টকেই চেঞ্জ করে দেওয়া উচিত আমার মনে হয়। মানে ম্যানেজমেন্টের একটা বদল হওয়া উচিত। মানে অনেকদিন হলো, বাবা তোমরা ভালো করার পরেও যদি এরকম করতেও পারো, এবার তোমাদেরই বদলটা দরকার। মানে একটা আইপিএল ট্রফি জেতার পরে তারপরে যে এরকম ধেরাতে পারে, সিরিয়াসলি মানে কেকেআর ম্যানেজমেন্টের এবার বদল দরকার। জিটি প্রসিদ্ধ কৃষ্ণা অসাধারণ বোলিং করছে। জিটির বোলিং ইউনিট সিরাজের বোলিং ফর্মে ফেরাতে আরো জেগে গেছে। সাই কিশোর আর রশিদ খানের স্পিনিং ডুও দুর্দান্ত, অসাধারণ, দুর্দান্ত, অসাধারণ। অনন্ত। আজকে আজকে সাই কিশোর যেভাবে I রাসেলকে become বলগুলো fan, করছিল, সাই কিশোর, একদম I become fan of him. ওপে আসছে, ওভার দ্য উইকেট বল করছে, ওভার দ্য উইকেট এসেও অফ স্টাম্পের বাইরে বল করছে। সেটা ও বুঝতেই পারছে না। মানে লোকে ভাবছে হয়তো ওকে চেঞ্জ করবে, আবার নেক্সট টাইম দুটো বল করে বললো আমি ইচ্ছে করে, ওকে যখন পোস্ট ম্যাচে জিজ্ঞাসা করা হয় বললো আমি ইচ্ছে করে একটুখানি ওকে মানে বিভ্রান্তে ফেলার চেষ্টা করছিলাম, যে দুরকম দিক থেকে দুরকম, মানে এতটাই কনফিডেন্ট না থাকে যে রাসেলের মতো বলে একটা ব্যাটসম্যানকে বিভ্রান্ত ফেলতে পারে, সেই কনফিডেন্স আছে। তাই আমার মনে হয় এই টিমটাকে আজকে 1 নম্বরে রেখেছে। মারাত্মক একটা ম্যানেজমেন্ট যে টিমটাকে আজকে গুছিয়ে তুলেছে। সেই জন্যই পোস্ট আজকে ওরা ম্যাচের এবং ম্যানেজমেন্টের ফলটাই হয়তো আজকে কেকেআর নিচের দিকে যাচ্ছে। একদম আমার মনে হয় যে একজন ক্রিকেটিং ম্যানেজমেন্টে একজন ক্রিকেটীয় ব্যক্তি, ঠিক আছে, বিশেষ করে আমি কাউকে ছোট করছি না, আমি ব্রাভোকে ছোট করছি না, আমি চন্দ্রকান্ত পন্ডিতকে ছোট করছি না, কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা এর আগের বছরে গম্ভীরকে দেখেছি কেকেআর এ, যখন কেকেআর ফলাফল পেয়েছে। আমরা জিটিতে নেহেরাকে দেখছি এবং নেহেরাকে আমি স্যালুট করি, তার যে ডিসিশন মেকিং এবং তার টিম কে যেভাবে সে লিড করছে বা ম্যানেজ লখনৌতে আমরা করছে। জাহির খানকেও দেখছি। লখনৌতে আমরা জাহির খানকে দেখছি। তো এদের আমি সবসময় এগিয়ে রাখবো। যাই হোক, একজন ম্যানেজমেন্ট থেকে আপফ্রন্টে আসা উচিত যে ডিসিশন গুলো নিতে পারে। সেরকম একজন না থাকাটা হয়তো এবছর কেকেআর এর জন্য আরো লস হয়ে যাচ্ছে। তা তোদের কি মনে হয় যে কেকেআর এর যা কারেন্ট সিচুয়েশন, আটখানা ম্যাচ খেলে 5টা লস, 3টে উইন, তো ম্যাক্সিমাম আপাতত কিন্তু পয়েন্ট ম্যাচেস টেবিলে এরপরে কলকাতা কোথায় আছে? কলকাতা 7th পজিশনেই রয়েছে এখনো, যা আপাতত, ছিল। বাট আচ্ছা। নেট রান রেটে প্রচুর ধাক্কা খেয়েছে। নেট রান রেটে আচ্ছা। এখন প্লাস 0.2 সামথিং রয়েছে, 0.5 ছিল, এখন মুম্বাইয়ের নিচেই রয়েছে, 0.2 সামথিং আছে। তো নেক্সট কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ, কমে গেছে। নেক্সট ম্যাক্সিমাম ম্যাচেস কিন্তু হোম ম্যাচেস। হুম। 6টার মধ্যে আর এবছর most তো আমরা probably দেখতে কলকাতার কাছে পাচ্ছি হোম অ্যাভেলেবল কিছু নেই। কলকাতার হোম অ্যাভেলেবল কিছু নেই, কারণ কলকাতা যেভাবে টিম বানিয়েছে তাতে হোম ম্যাচে যে আলাদা করে বিশেষ সুবিধা পায় সেরকমটা নয়। এবং আমি এইসব বিষয়ে আসবো না, হোম ম্যাচ অ্যাওয়ে ম্যাচ। তুই যদি আমাকে এই প্রশ্নটা করিস কলকাতাকে আমি এবারে প্লে অফসে দেখছি কিনা, আমি বলবো আমি দেখছি না। কারণ আমার কাছে বিষয় একদম। হচ্ছে দুটো, আমি দুটো জিনিস দেখি। একটা হচ্ছে যে টিমের প্লেয়াররা কতটা কনফিডেন্ট, ঠিক আছে, টিমের প্লেয়ারদের মধ্যে আমি কোনো কনফিডেন্সই দেখতে পাচ্ছি না। মানে তারা 112 চেস করতে গিয়ে যখন কিন্তু chase করতে আমার পারেনি, কিন্তু এখানে একটা অন্য পয়েন্ট অফ ভিউ আছে, মানে আমার ঠিক Okay. উল্টো একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে। আমার মনে হয় এটা আন্ডার কনফিডেন্ট নয়, আমার মনে হয় ওভার কনফিডেন্স চলে এসছে একটা, যে টাইটেল জিতেছি আগের বছর, আমরা নিজেদের প্লেস নিয়ে সেফ, আমরা জিনিসটা অলরেডি একবার করেছি, আবার নিশ্চয়ই হয়ে যাবে।
তো এফার্টটা কাইন্ড অফ ল্যাক করছে মনে হচ্ছে আমার, যে না, আমি আমি ওই তোর কথার খিদেটা সাথে কি আর নেই আগের মতো। আমি তোর কথার সঙ্গে এগ্রি হতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে কলকাতা যে প্লেয়াররা খেলছেন, যারা রিঙ্কু, রাসেল, রামানদীপ, ভেঙ্কটেশ আইয়ার, জানি না কোথায় তারা, আমার মনে হচ্ছে যে তারা কোথাও একটা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে। আসলে ব্যাপার হচ্ছে, হ্যাঁ, যখন টুর্নামেন্ট মানে এই সিজন শুরু হয়েছিল তখন তাদের ওভার কনফিডেন্ট ছিল তারা, কিন্তু আস্তে আস্তে যত টুর্নামেন্ট এগিয়েছে এবং তাতে কয়েকটা বিচ্ছিরি ভাবে হেরেছে, কয়েকটা যে বিচ্ছিরি ম্যাচ হেরেছে, তো সেখানে দাঁড়িয়ে না কলকাতার আমার মনে হয় যে আত্মবিশ্বাসে বেশ ধাক্কা লেগেছে। কারণ আজকে কলকাতাকে দেখে আমি যেটা রিয়ালাইজ করলাম, বিশেষ করে মানে রাসেল আর ভেঙ্কটেশ আইয়ার এই দুজনকে আমার খুব বাজে লাগছে। মানে আমি দেখতে পাচ্ছি না, মানে রান হয়তো অনেকেই করতে পারছে না, কিন্তু রাসেল আর ভেঙ্কটেশ আইয়ার যেভাবে স্ট্রাগল করছে সেটা আমি জাস্ট একসেপ্ট করতে পারছি না। আর আমার মনে হয় না যে এই সিজনে যে কটা ম্যাচ বাকি আছে তার মধ্যে কলকাতা এই সমস্যাটা থেকে কাটিয়ে উঠতে পারবে। তো এবারের প্লে অফসে আমি কলকাতা কলকাতাও নেই, ও নেই। কলকাতার সাথে তুইও বেরিয়ে গেছিস ভাই। না, ওর আমি মনে কি হয় ফিরে মাঝে মাঝে এসেছি? 60% নেমে যাচ্ছে। ওই আমি জন্য কি বেরিয়ে ফিরে গেছিস। এসেছি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এসছিস। ফিরে এসো ও শাকার। তুই নেটটা একটা ঠিক কিছু একটা ব্যবস্থা কর। নেট সব ঠিকই আছে, পাড়ায় নেট হবে না, প্রবলেম। আরে ভাই তুই এই নে, কি বলে, SpaceX থেকে নেট নে, ডাইরেক্ট একদম উপর থেকে দেবি। ওই কি যেন নাম, এলন মাস্ক, স্টারলিং। SpaceX, না, Starlink, আমি তো হ্যাঁ। আজকে ওয়াইফাই তে চালাচ্ছিও না, আমি আমার ফোনের নেটে চালাচ্ছি। হ্যাঁ, তারপরে তো ওটা শেষ ওটা কর। কমপ্লিট কমপ্লিট করে নে। পোস্ট ম্যাচ। হ্যাঁ, হয়ে গেছে। এবার অমিতের বলে দিক যে কলকাতা প্লে হ্যাঁ, অফে যাবে কিনা। আমার যেটা মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে না কলকাতা যে রকম খেলছে। বাকি আছে আর 6টা ম্যাচ, কেকেআর কে তার মধ্যে মিনিমাম 5টা জিততে হবে। যে রকম ফর্মে কেকেআর খেলছে, যেরকম ইজি ম্যাচ কলকাতা জেতা ম্যাচ গুলো হেরে যাচ্ছে, তা দেখে আমার এবছর মনে হচ্ছে না কেকেআর সুপার 4-এ উঠতে পারবে। টপ 4-এ কোয়ালিফাই করার চান্সেস খুবই কম। যত হোম অ্যাভেজ রেট অফ একটা না, যেটা অর্ঘ বললো, আমার একমত। কেকেআর নিজের আন্ডার কনফিডেন্সে ভুগছে, সেটাতেই আমার মনে হয় ওদের হারছে। এবং তো আই ডোন্ট সি, আমি দেখতে পাচ্ছি না ওদেরকে টপ 4-এ। বেশ। আহ, তো মোটামুটি আমাদের পোস্ট ম্যাচ এখানেই শেষ। আমরা কালকের প্রি ম্যাচ কুইকলি আসবো, যেখানে আমরা কুইক প্রেডিকশন দেখবো যে কে এগিয়ে কে পিছিয়ে। কালকের ম্যাচ এখানে স্টেডিয়াম লখনৌ এর ঘরের মাঠ থেকে, এলএসজি ভার্সেস ডিসি। পয়েন্ট টেবিলে ডিসি এখন কোথায় সৈকত? ডিসি এখন আইপিএল টেবিলে সেকেন্ড পজিশনে রয়েছে, রান রেটও যথেষ্ট ভালো। নো ডাউট একটা হারের শিকার হতে হয়েছিল লাস্ট ম্যাচে গুজরাটের এগেনস্টে, বাট খুব একটা বেশি মার্জিনে হারেনি ম্যাচটা। তো আর খুব একটা যে ফ্ল ছিল তাও নয়। তো ঠিকই আছে, আমি এক্সপেক্ট করছি যে দিল্লি এই ম্যাচটা জিতবে। এখানে স্টেডিয়ামে মোটামুটি ওকে। হাই স্কোরিং টোটালসই হচ্ছে। আর এলএসজির যে বোলিং অ্যাটাক, আবিষ্কার নো ডাউট লাস্ট ম্যাচে খুব ভালো বোলিং করেছিল, বাট যতই হোক কোয়ালিটি একটু ল্যাক করছে। আর দিল্লির যে ব্যাটিংটা একটু রিশাফল্ড হয়েছে, ফ্রেজার মেকারকে হাঁটিয়ে দিয়ে এখন কারুন নায়ার ওপেনিং করছে। তো ওদের যে হ্যাঁ, ইন্ডিয়ান কোরটা ওরা ব্যাক করছে, ওরা লাস্ট ম্যাচটাও আমার যত মনে হয় দুখানা বিদেশিকে নিয়ে খেলিয়েছিল। আর একটা প্লেয়ারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলিয়েছিল বিদেশি, মানে টোটাল 3টে হ্যাঁ, বিদেশিকে হ্যাঁ, দিয়ে খেলেছিল। আর ইম্প্যাক্ট প্লেয়ার হ্যাঁ, হিসেবে মতো হ্যাঁ, লাগেও নি ওদের। তো ওরা ওদের ইন্ডিয়ান ধন্যবাদ কোরটাকে পেলেন। খুব ব্যাক করছে, আর ওদের ইন্ডিয়ান কোরটা ফায়ারও করছে। আমি এক্সপেক্ট করছি যে ফায়ার ওপেন দিল্লি এই ম্যাচটা জিতে যাবে এলএসজির এগেনস্টে। জিতবে। তো তোর প্রেডিকশন কাল দিল্লি? দিল্লি। ওকে। অমিত? আমার মনে হচ্ছে আগের ম্যাচের যে কনফিডেন্সটা লখনৌ পেয়েছে, ঋষভ পন্থের ফর্ম ওকে। যতই খারাপ থাকুক, একটা বলার যখন হ্যাঁ, ডেথ ওভারে 9 রান আটকে যখন একটা টিম ম্যাচ জেতে, তার কনফিডেন্স লেভেলটাই অন্য জায়গায় থাকে। এবং জাহির খান আর যেভাবে তার সাথে টিমটাকে, কপাল। হ্যাঁ, কপাল তো বড় ব্যাপার, কপালটা তো আছেই, মানে 27 কোটি টাকা কপালেই পেয়েছে হয়তো মনে হচ্ছে। যাই হোক, কপালটা তো আছে, গোয়েঙ্কার কপালটাও ভালো আছে। তো সেটা একটা ফ্যাক্টর হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে কনফিডেন্সটা আগের দিন লাস্ট ওভারে, ডেথ ওভারে যেভাবে ম্যাচটাকে বের করলো, ওই কটা রান চেস আটকে দিল, সেইটার একটা কনফিডেন্স খুব বুস্ট করেছে লখনৌকে। আহ, যতই ঋষভ পন্থের খারাপ ফর্ম থাকুক, নিকোলাস পুরান, মিচেল মার্শ এবং মাকরান যেরকম ফর্মে আছে, টিমটার ব্যালেন্স ওখানেই অনেকটা বেটার। তো লখনৌ কালকে ওকে। জিতবে আমার প্রেডিকশন, কারণ ওরা অনেক বেটার খেলছে। আগের ম্যাচটা যেহেতু ডিসি হেরেছে, ডিসির একটুখানি নার্ভ ডাউন হয়েছে, কারণ আগের ম্যাচে ওকে। ওদের সবচেয়ে বড় বলার সবচেয়ে বেশি রান খেয়েছে, তো সেটা ওদের একটা বড় মিচেল স্টার্ক। চ্যালেঞ্জিং ব্যাপার একদম। তো ও, অমিত বলছে লখনৌ, সৈকত বলছে দিল্লি। এখন আমি কোন দিকে যাই জানি না। তো মোটামুটি এখন অব্দি টুর্নামেন্ট যেভাবে এগিয়েছে, তাতে দুটো টিমেই আমার কিছু পছন্দের প্লেয়ার আছে যাদেরকে আমার এই টুর্নামেন্টে খুবই ভালো লাগছে। যেরকম আমি প্রথমে দিল্লির কথা আসবো, দিল্লির যে ইন্ডিয়ান কোর, যেটা সৈকত বলছিল, সত্যি দিল্লির যে ইন্ডিয়ান কোর বিদেশি ছাড়া, সেই বিষয়টা সত্যি দিল্লিকে খুবই ব্যালেন্স দিচ্ছে। মানে আমি মনে করি এই সিজনে এখন অব্দি আমি দুটো টিমের কে যদি সব থেকে ব্যালেন্স সাইড বলি, সেটা একটা জিটি একটা দিল্লি। এটা আমার ওপিনিয়ন। কিন্তু লখনৌ কিন্তু পিছিয়ে নেই।
মানে ঋষভ পান্ত একটা এত বড় ব্যাটসম্যান, আমরা ইন্ডিয়ার হয়ে সারপ্রাইজিংলি অনেক টেস্ট ম্যাচে ঋষভ পান্তকে ভালো খেলতে দেখেছি। ঋষভ পান্ত একটা বড় নাম, এবছরের সব থেকে বেশি টাকায় বিক্রি হওয়া প্লেয়ার, সেখানে দাঁড়িয়ে ঋষভ পান্ত হয়তো ফর্মে নেই, কিন্তু পান্তের ক্যাপ্টেন্সিতে কপাল ফিরেছিল। মিচেল মার্শ, নিকোলাস পুরান ফর্মে আছে, এবং এলএসজি বোলিং সেটাও কিন্তু টুর্নামেন্টের শুরুর দিকে একটু ডগমগ মনে হচ্ছিল, কিন্তু এখন ঠিক আছে, এখন মোটামুটি আগের ম্যাচে লাস্ট ওভারে 9 রান ডিফেন্ড করে এলএসজি জিতে এসছে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে কালকে ঘরের মাঠে আমি লখনৌকে এগিয়ে রাখবো। কারণ কালকে লখনৌয়ের ঘরের মাঠে খেলা, আমি লখনৌকে এগিয়ে রাখবো। এটা একটা ঘরের মাঠে লখনৌয়ের খেলা, লখনৌ আগের ম্যাচ জিতেছে, এটা একটা কারণ লখনৌকে এগিয়ে রাখা। কারণ লখনৌ দিল্লি আমার খুবই এক পার মনে হচ্ছে। হ্যাঁ, দিল্লিকে একটা জায়গাতে স্লাইডলি একটু পিছিয়ে রাখবো, যে বিষয়টা আমার পার্সোনালি একটু ওভার কনফিডেন্স মনে হয়েছে। কারণ যে ম্যাচটা প্রথম ফার্স্ট ম্যাচ হেরেছিল, তাতে অক্ষর প্যাটেলকে পোস্ট ম্যাচে জিজ্ঞাসা করা হয়েছিল যে এরকম ম্যাচ হারলে মানে বিষয়টা নিয়ে একটা রিয়াকশন দিতে বলা হয়েছিল। সেখানে অক্ষর প্যাটেল মানে মোটামুটি এরকমই বলেছিল যে মাঝে মাঝে ম্যাচ হারাও ভালো, মানে ঠিক আছে, মানে সেখান থেকে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও দিল্লির ভেতরে একটা আত্মতুষ্টি এসছে, ঠিক আছে, কমপ্লেসেন্সি। এটা একটা কারণ। হ্যাঁ, তো সেখানে আমার মনে হচ্ছে যে সেই আত্মতুষ্টিটা দিল্লিকে কিছুটা ভোগাতে পারে। তো সেই হিসাবে লখনৌয়ের ঘরের মাঠে খেলা, তো সব মিলিয়ে আমি কালকে আমার প্রেডিকশন হচ্ছে লখনৌ। আমরা কালকের ম্যাচের একটা কুইক প্রেডিকশন করার চেষ্টা করলাম। আমরা আজকের ম্যাচ যেটা ইডেন গার্ডেন্স থেকে কলকাতা ভার্সেস জিটি ছিল, সেই ম্যাচ নিয়েও কথা বললাম। তো আজকের আমাদের শো এখানেই শেষ। আমাদের দর্শকরা যারা আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আপনাদের কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover, straight drive.